সবাই কেমন আছিস? আশা করছি সবাই ভালো আছিস। তোদের সবাইকে তোদের প্রিয় চ্যানেল বিজ্ঞান শিক্ষাতে স্বাগতম। আজকে আমি তোদের ক্লাস 10-এর ABTA টেস্ট পেপারের জীবন বিজ্ঞানের নতুন একটা সেট নিয়ে আলোচনা করব এবং এটা তোদের 107 নম্বর পেজের যে সেটটা রয়েছে 4 নম্বর সেট, ওটা নিয়ে আলোচনা করব। যাই হোক, আমি বেশি কথা না বলে তাহলে শুরু করছি। দেখ, প্রথমেই 1.1 পেজ বের কর সবাই তোদের টেস্ট পেপারের, এবং 1.1 যেটা রয়েছে সেটা একটু দেখ। কি বলছে? লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুইয়ে পড়ে। এটা হলো কোন ধরনের চলন? তাহলে সিসমোন্যাস্টিক চলন। আমরা কি জানি? সিসমোন্যাস্টিক চলন হলো এমন ধরনের চলন যখন উদ্দীপকের প্রভাবে উদ্দীপকটা কি হবে? স্পর্শ হবে। যখন স্পর্শের প্রভাবে উদ্ভিদ অঙ্গের চলন ঘটে। এবং আমরা দেখেছি যখন কি করি, লজ্জাবতী গাছের পাতাতে টাচ করি, তখন লজ্জাবতী গাছের পাতা কি যায়? নুইয়ে যায়। তাহলে এটা কি হবে? সিসমোন্যাস্টিক চলন। যেহেতু স্পর্শ বা টাচ করার ফলে উদ্ভিদ অঙ্গের চলন ঘটছে, যার জন্য এটা সিসমোন্যাস্টিক চলন। বোঝানোর কিছুই নেই। তারপরে কি আছে? 2 দাগ দেখ। 2 দাগে বলছে যে ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত ব্যক্তি নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম হয়? তাহলে ডায়াবেটিস আমরা কিন্তু 2 রকমের আছে, একটা হলো ডায়াবেটিস ইনসিপিডাস, একটা ডায়াবেটিস মেলাইটাস বা মেলিটাস। ডায়াবেটিস ইনসিপিডাসে কি হয়? অ্যান্টি ডায়াবেটিক হরমোন, যেটা কি করে আমাদের বৃক্কে জল শোষণ করতে সাহায্য করে। কিন্তু যদি অ্যান্টি ডায়াবেটিক হরমোন না থাকে, তখন কি হয়? বৃক্কে জল শোষণ ভালো মতো হয় না, বারবার বাথরুম পায়, এটাকে বহুমূত্র রোগ বলা হয়। তাহলে ডায়াবেটিস ইনসিপিডাস কখন হয়? যখন অ্যান্টি ডায়াবেটিক হরমোন কম পরিমাণে ক্ষরণ হয়। আর ডায়াবেটিস মেলিটাস কখন হয়? যখন ইনসুলিন হরমোন কম পরিমাণে ক্ষরণ হয়। কেন ইনসুলিন হরমোন কম পরিমাণে ক্ষরণ হলে ডায়াবেটিস মেলিটাস হয়? আর ডায়াবেটিস মেলিটাস হলে মানুষের রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়। আর রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় কেন? কারণ ইনসুলিন হরমোনের একটা ক্ষমতা হলো, ইনসুলিন হরমোন আমাদের রক্তে যে শর্করা রয়েছে সেই শর্করাটাকে আমাদের যকৃতের মধ্যে গ্লাইকোজেন রূপে এবং মাসেলের মধ্যে গ্লাইকোজেন রূপে জমা করতে সাহায্য করে। আর যেহেতু ইনসুলিন হরমোন কম ক্ষরণ হয় ডায়াবেটিস মেলিটাসের ক্ষেত্রে, তখন কি হয়? তখন রক্তের থেকে শর্করাকে সহজেই মাসেল এবং আমাদের যকৃতে নিয়ে যেতে পারে না। যে লোক নিয়ে যাবে শর্করাকে সেই তো নেই, যার কারণে ইনসুলিন হরমোন কম ক্ষরণ হলে কি হয়? মানুষের ডায়াবেটিস মেলিটাস হয়। তাহলে এটা ইনসুলিন হবে। আচ্ছা, নিচের কোনটি অ্যাক্সনের গঠনগত বৈশিষ্ট্য নয়? আচ্ছা, অ্যাক্সনের বৈশিষ্ট্য নয় আঁকতে হলে আমাদের প্রথমে কি আঁকতে হবে? স্নায়ু কোষ আঁকতে হবে। স্নায়ু কোষ তোরা সবাই এঁকেছিস পরীক্ষার জন্য, এবার খুব ইম্পর্টেন্ট, সবাই জেনে গেছিস পরীক্ষায় আসতে পারে, তাই না? এরকমের হয়। নিচের এই যে লম্বা যে জিনিসটা দাগ দিলাম সেটাকে বলা হয় অ্যাকশন, আর এই যে এটাতে গোল দিচ্ছি এটা হলো, এটাকে কি বলা হয়? কোষ দেহ বলা হয়, সেল বডি, কোষ দেহ বলা হয়। এবং কোষ দেহে কি আছে? এরকম ছোট ছোট প্রবর্ধক আছে, যেগুলোকে কি বলা হয়? ডেনড্রন বলা হয়। আর অ্যাকশনটা কি? অ্যাকশন হলো বড় প্রবর্ধক। এবার এই অ্যাকশনকে ঘিরে 3খানা পর্দা থাকে, ঠিক আছে? অ্যাকশনকে ঘিরে 3খানা পর্দা থাকে। সবার ভিতরের যে পর্দা সেটাকে বলা হয় অ্যাক্সোলেমা। মাঝের পর্দাকে বলা হয় মায়োলিন সিথ। আর সবার বাইরের পর্দাকে কি বলা হয়? নিউরিলেমা বলা হয়, নিউরিলেমা। এইবার এই পর্দা 3খানার একটা পর্দা মাঝে মাঝে কি থাকে? ফাঁকা ফাঁকা থাকে, ঠিক আছে? দেখেছিস এইখানটাতে যে 3খানা পর্দা আমি আঁকছি, এখানটাতে দেখেছিস মাঝে মাঝে ফাঁকা ফাঁকা রয়েছে। মাঝে মাঝে এই ফাঁকা ফাঁকা জায়গায় একটা পর্দা কম থাকে, যার কারণে আমরা কি দেখতে পাই? একটুখানি ফাঁকা জায়গা দেখতে পাই, যেটাকে বলা হয় র্যানভিয়ারের পর্ব। আচ্ছা,
এবং এই যে এখানটাতে যে পর্দা দেখতে পাচ্ছিস মাইলিন সিদ আর নিউরিলেমা, এর ভিতরে কোষ থাকে, এর ভিতরে একটা কোষ থাকে, সেই কোষকে কি বলা হয়? সোয়ান কোষ বলা হয়, সোয়ান কোষ বলা হয়। তাহলে এই সোয়ান কোষ র্যানভিয়ারের পর্ব কিসের অংশ? সোয়ান কোষ র্যানভিয়ারের পর্ব এবং মায়োলিন সিদ অ্যাকশনের অংশ। তাহলে ওটা বাদ দিয়ে অন্য যেটা রয়েছে, অন্য কোনটা রয়েছে? নিজল দানা। তাহলে কি উত্তর হবে? এটার উত্তর হবে নিজল দানা। নিজল দানা কোথায় পাওয়া যায় না? অ্যাকশনে পাওয়া যায় না। নিজল দানা কোথায় পাওয়া যায়? নিজল দানা এই কোষ দেহের মধ্যে পাওয়া যায়, এই কোষ দেহের মধ্যে পাওয়া যায় এবং অ্যাকশন হিলকে পাওয়া যায়। অ্যাকশন হিলকটা কি? কোষ দেহ এবং অ্যাকশন, কোষ দেহ এবং অ্যাকশনের মাঝে যে জায়গা, সংযোগ স্থল, কোষ দেহ এবং অ্যাকশনের সংযোগ স্থলকে বলা হয় অ্যাকশন হিলক। এই অ্যাকশন হিলকে নিজল দানা পাওয়া যায়, অ্যাকশন হিলকে নিজল দানা পাওয়া যায়। খুব সুন্দর প্রশ্ন, আশা করি সবাই বুঝতে পেরেছি সেটা। এরপরে কি আছে? এরপরে দ্বৈত নিষিক্তকরণের ফলে নিম্নলিখিত কোনটি উৎপন্ন হয় খুঁজে নিয়ে লিখি। আচ্ছা, দ্বৈত নিষিক্তকরণ কাদের দেখতে পাওয়া যায়? যেসব সপুষ্পক উদ্ভিদের দেখতে পাওয়া যায়। এটা মনে কর সপুষ্পক উদ্ভিদের গর্ভযন্ত্র আমি আঁকছি, গর্ভযন্ত্রের নিচে যে অংশটা সেটা হলো গর্ভাশয়, ঠিক আছে? আচ্ছা, এবার গর্ভযন্ত্রের এই ভিতরে অর্থাৎ গর্ভাশয়ের ভিতরে কি আছে? এরকমের স্যাক আছে বা থলি আছে, যেটাকে কি বলা হয়? এমব্রায়ো স্যাক বলা হয়। যেটাকে কি বলা হয়? এই থলি রয়েছে, এই থলিকে কি বলা হয়? এমব্রায়ো স্যাক বলা হয়। এবং এই থলির মধ্যে 8খানা কোষ থাকে। 3খানা কোষকে বলা হয় এন্টিপোডাল সেল, আর একটা কোষ থাকে, স্পেশাল একটা কোষ থাকে, সেই কোষকে কি বলা হয়? ডিম্ব বলা হয়। তাই তো, এগুলো সবাই তোরা জানিস। এবং মাঝখানে থাকে 2খানা কোষ, এরকম মাঝখানে 2খানা কোষ। এই মাঝে দুটো কোষকে নির্ণিত নিউক্লিয়াস বলা হয়, নির্ণিত নিউক্লিয়াস, নির্ণিত নিউক্লিয়াস। আর ভিতরে এই যে মাঝে যে কোষটা রয়েছে সেটাকে কি বলা হয়? একটা স্পেশাল কোষ রয়েছে যেটাকে বলা হয় ডিম্বাণু, ডিম্বাণু। এই একটা স্পেশাল কোষকে কি বলা হয়? ডিম্বাণু বলা হয়। এবং এই ডিম্বাণুগুলো কি হয়? এন প্রকৃতির হয়, হ্যাপ্লয়েড প্রকৃতির। আর এই নির্ণিত নিউক্লিয়াস কেমন হয়? 2n প্রকৃতির। কেন 2n প্রকৃতির? কারণ এখানটাতে 2খানা কোষ রয়েছে, 2খানা কোষ জুড়ে কি হয়েছে? 2n প্রকৃতির হয়ে গেছে। আচ্ছা, এটা কেন 2n প্রকৃতির হয়েছে? এটা কেন n প্রকৃতির হয়েছে? কারণ এখানটাতে মিওসিস ঘটেছিল, তার জন্য ডিম, আমরা কি জানি গর্ভাশয়ের মধ্যে কি হয়? মিওসিস হয়। তো আর ডিম্বাণু সবসময় কি হয়? মিওসিসের ফলেই তো উৎপন্ন হয়। আচ্ছা, এইবার কি হয়? এখান থেকে যখন বাইরের থেকে পোলেন আসে, সেই পোলেন কি হয়? পোলেনও কি আছে? পোলেনের মধ্যেও কি আছে? এন প্রকৃতির নিউক্লিয়াস, তাই তো, হ্যাপ্লয়েড নিউক্লিয়াস। পোলেন কি করে? পোলেন টিউব উৎপন্ন করে, ঠিক আছে? পোলেন কি করে? পোলেন টিউব উৎপন্ন করে। এবং এর মধ্যে, এই পোলেন টিউবের মধ্যে 2খানা নিউক্লিয়াস উৎপন্ন হয়। এই এনটা কি হয়? মাইটোসিসের মাধ্যমে বিভাজিত হয়। মাইটোসিসের মাধ্যমে বিভাজিত হলে কি হবে? 2খানা এন তৈরি হবে। তাহলে এর মধ্যে কি হবে? 2খানা এন তৈরি হবে, ঠিক আছে? 2খানা নিউক্লিয়াস তৈরি হবে। 2খানা নিউক্লিয়াসের একটা কি হবে? একটার দ্বারা এই ডিম্বাণু নিষিক্ত হবে, আর আরেকটা কার সঙ্গে নিষিক্ত হবে? আরেকটা এই নির্ণিত নিউক্লিয়াসকে নিষিক্ত করবে। যখন নির্ণিত নিউক্লিয়াসকে এই পোলেনের একটা এন নিষিক্ত করবে, তখন কি হয়ে যাবে? এই নির্ণিত এই নিউক্লিয়াসটা 3n এ পরিণত হয়ে যাবে। আর 3n এ যখন পরিণত হয়ে যাবে তখন সেটা কি হয়ে যাবে? শস্য বা এন্ডোস্পার্ম রূপে থাকবে। তাহলে এন্ডোস্পার্ম, তোদের কি হয়? এন্ডোস্পার্মে 3n প্রকৃতির হয়। তাহলে এইখানটাতে বলেছে দ্বৈত নিষিক্তকরণের ফলে নিম্নলিখিত কোনটি উৎপন্ন হয়। তাহলে দ্বৈত নিষিক্তকরণের ফলে কি হয়? এন্ডোস্পার্ম উৎপন্ন হয়। তাহলে এটার কথাই বলেছে। তাহলে এই কনসেপ্টটা আমি তো অল্প সময় পাচ্ছি, এখন তো তোরা সবাই জানিস মোটামুটি, আমি জাস্ট বলে দিলাম কনসেপ্টটা, তোরা সবাই জানিস, খুব সোজা একটা কনসেপ্ট, তাই
সংক্ষেপে বলে দিলাম, ঠিক আছে। তাহলে কি হবে, তাহলে এটা হবে শস্য বা এন্ডোস্পার্ম উৎপন্ন হবে। আচ্ছা, কি বলেছে, তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় ভগিনী বা সিস্টার ক্রোমাটিডদ্বয়কে আলাদা হতে দেখলে কোন দশায় দেখা যাবে, অ্যানাফেজে দেখা যাবে, মনে রাখবি, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আছে, মানব বিকাশের 10 থেকে 19 বছরের পর্যায়কে কি বলা হয়, পর্যায়কে 10 থেকে 19 বছরের পর্যায়, এটাকে কি বলা হয়, এটাকে বয়ঃসন্ধি বলা হয়, ঠিক আছে। 10 থেকে 19 বছরের পর্যায়কে বয়ঃসন্ধি বলা হয়। আচ্ছা, তারপরে কি আছে, বার্ধক্য না, তারপরে 1.7 দেখ, মটর গাছের ফুলে যখন কি করাবো, সংকরায়ন ঘটাবো। কি সংকরায়ন, ভি, একটা বড় ভি একটা ছোট ভি, অর্থাৎ আর একটা বড় ভি আর একটা ছোট ভি, অর্থাৎ এটা কিন্তু সংকর বৈশিষ্ট্য বহন করছে, এটা কিন্তু কি বহন করছে, সংকর বৈশিষ্ট্য। কারণ কি, এটা বিশুদ্ধ বৈশিষ্ট্য নয়, কারণ কি, একটা বড় ভি একটা ছোট ভি, যদি দুটোই বড় ভি বা দুটোই ছোট ভি হতো তাহলে কি হতো, তাহলে এটা বিশুদ্ধ বৈশিষ্ট্য হতো। তাহলে F1 জনুতে ফুলের ফিনোটাইপ কেমন হবে, তাহলে F1 জনুতে ফুলের ফিনোটাইপ কেমন হবে, তাহলে এটা মনে কর বাবা আর এটা মনে কর মা, তাহলে বাবার কাছ থেকেও কি আসবে, বাবার কাছ থেকে একটা গ্যামেট আসবে, এটা হলো বড় ভি, এটা হলো ছোট ভি, আর মার কাছ থেকেও কি আসবে, এরকমের গ্যামেট আসবে, মার কাছ থেকে মনে কর বড় ভি আর এই ছোট ভি আসলো, তাহলে বড় ভি এখানটাতে বড় ভি ছোট ভি, বড় ভি ছোট ভি, ছোট ভি ছোট ভি। তাহলে দেখ এটা কি হবে, দুটোই বড় ভি আছে, তাহলে এটা কি হবে, এটা হলো প্রকট বৈশিষ্ট্য দেখাবে। তাহলে প্রকট বৈশিষ্ট্য কি আছে, প্রকট বৈশিষ্ট্য হলো বেগুনি। আচ্ছা, তাহলে এটা কি হবে, বেগুনি হবে। এখানটাতে কি আছে, এটাও প্রকট বৈশিষ্ট্য হবে, কেন, একটা প্রকট অ্যালিল রয়েছে। আচ্ছা, তাহলে এটাও কি হবে, এখানটাতেও একটা প্রকট রয়েছে, অ্যালিল রয়েছে, তাহলে এটাও বেগুনি হবে। আর এইখানটাতে দেখ দুটোই কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের অ্যালিল, তাহলে কি হবে, এটা হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হবে, তাহলে এটা হবে সাদা। তাহলে কত পার্সেন্ট, তাহলে দেখ বেগুনি 3খানা বেগুনি রয়েছে, অর্থাৎ 75% কি হবে, বেগুনি হবে। তাহলে কি হবে, 75% বেগুনি হবে। এবার কি বলেছে, থ্যালাসেমিয়া রোগ সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয়। আচ্ছা, থ্যালাসেমিয়া কি সেক্স ক্রোমোজোম বাহিত রোগ, এটা হলো সঠিক নয়, এটা সঠিক নয়। তাহলে সঠিক কোনটা, থ্যালাসেমিয়া কি অটোজোম বাহিত রোগ, থ্যালাসেমিয়া হলো অটোজোম বাহিত রোগ। আচ্ছা, ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিনও উৎপন্ন হয় বংশগতি সম্পর্কিত, এটাও থ্যালাসেমিয়ার বৈশিষ্ট্য। এবারে 1.9 কি আছে, ঘোড়ার সবচেয়ে আদিম জীবাশ্মটির নাম হলো ইওহিপ্পাস, মুখস্থ রাখতে হবে। তারপরে বিশুদ্ধ কালো গিনিপিগের জিনোটাইপ কি হবে, বিশুদ্ধ কালো, বিশুদ্ধ বৈশিষ্ট্য হলো কি হবে, দুটো যে অ্যালিল রয়েছে এই দুটোই কি হবে, বড় ক্যাপিটাল অক্ষরে হবে, ঠিক আছে, দুটোই হবে ক্যাপিটাল অক্ষরে, অর্থাৎ বি হবে, এটা কি হবে, বিশুদ্ধ অ্যালিল। আচ্ছা, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এই তত্ত্বের প্রবর্তক কে হল, এই তত্ত্বের প্রবর্তক ছিলেন ল্যামার্ক। আচ্ছা, ফাইলোক্লাড দেখতে পাওয়া যায় কোন উদ্ভিদে, কোন উদ্ভিদে দেখতে পাওয়া যায়, ক্যাকটাসে দেখতে পাওয়া যায়। ফাইলোক্লাড মানে কি, ফাইলোক্লাড যখন কাণ্ড কি হয়ে যায়, রসালো হয়ে যায়, দেখেছিস তো, যে কোনো কি বলে ক্যাকটাসের কাণ্ড কেমন হয়, রসালো হয়ে যায় না, ক্যাকটাসের কাণ্ড কেমন হয়, রসালো হয়, তো যেটাকে ফাইলোক্লাড বলা হয়, ঠিক আছে। ক্যাকটাসের রসালো কাণ্ডযুক্ত কাণ্ডকে কি বলা হয়, ফাইলোক্লাড বলা হয়। তাহলে সবার ক্লিয়ার, তাহলে কোথায় দেখতে পাওয়া যায়, ক্যাকটাসে দেখতে পাওয়া যায়, এটাই হলো ফাইলোক্লাড। আচ্ছা, এবারে কি আছে, কোনো একটি খাদ্য শৃঙ্খলে ক্লোরিন যুক্ত কীটনাশক প্রবেশ করলে নিচের কোন ঘটনাটি ঘটে। তাহলে ক্লোরিন যুক্ত কীটনাশক প্রবেশ করলে কি হয়,
জীব বিবর্ধন হয়। কারণ কি, ডিডিটির মধ্যে কি আছে, ক্লোরিন আছে, ডিডিটির পুনরূপ ডাইফেনাইল ট্রাইক্লোরোইথেন। তাহলে ডিডিটি যদি কোনো খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে তাহলে কি হয়, জৈব বিবর্ধন হয়। তাহলে ডিডিটির মধ্যে যেহেতু ক্লোরিন রয়েছে তাহলে ডিডিটি হলেই উত্তর হবে। আচ্ছা, জীব বিবর্ধন উত্তর হবে। আচ্ছা, বায়ু দূষণের সঙ্গে সম্পর্কিত রোগগুলি হলো, তাহলে বায়ু দূষণের সঙ্গে সম্পর্কিত রোগগুলো ব্রঙ্কাইটিস, অ্যাজমা, ফুসফুসের ক্যান্সার, সোজা জিনিস। এবার কি বলেছে, আয়োডিনের অভাবে ড্যাশ হরমোন সংশ্লেষে ব্যাহত হয়। থাইরক্সিন হরমোন, সবাই জানিস। মস্তিষ্ক ও ড্যাশ নিয়ে কেন্দ্রীয় স্নায়ু গঠিত হয়। তাহলে কেন্দ্রীয় স্নায়ু কোনটা, আমাদের মস্তিষ্ক এবং স্নায়ুকাণ্ড। এই যে স্নায়ুকাণ্ড এখন আঁকলাম টিউবের মতো, এটা হলো স্নায়ুকাণ্ড। তাহলে এই স্নায়ুকাণ্ড এবং মস্তিষ্ক নিয়ে কি গঠিত হয়, আমাদের কেন্দ্রীয় স্নায়ু গঠিত হয়। এটা সোজা প্রশ্ন, খুবই সোজা। মস্তিষ্ক ও স্নায়ুকাণ্ড নিয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত হয়। মৌমাছির 4 অক্ষরের মতো নাচকে কি বলা, ওয়াগেল নৃত্য বলা হয়। একই জিনের বিভিন্ন রূপকে কি বলা হয়, তাহলে একই জিনের বিভিন্ন রূপকে কি বলা হয়, অ্যালিল বলা হয়। কি হবে, অ্যালিল বলা হবে। একই জিনের বিভিন্ন রূপকে অ্যালিল বলে, অ্যালিন হয়ে গেছে, অ্যালিল। আচ্ছা, কোথায় গেল, 2.4। আচ্ছা, সুন্দরবন ও মানস উভয়ই কি হবে, বায়োস্ফিয়ার রিজার্ভ। মানস কোথায় রয়েছে, আসামে রয়েছে। আচ্ছা, ড্যাশ কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয় না। কোন কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয় না, অ্যামাইটোসিস কোষ বিভাজনে। জানিস, মাইটোসিস কোষ বিভাজনে কি হয়, বেমতন্তু গঠিত হয় বা স্পিন্ডল ফাইবার। দেখেছিস তো, স্পিন্ডল ফাইবার দিয়েই তো যুক্ত হয়, স্পিন্ডল ফাইবার দিয়েই তো। এটা মনে কর মাইটোসিস কোষ বিভাজনের আমি একটা ধাপ আঁকলাম, ঠিক আছে। ক্রোমোজোম গুলো কি হবে, এই স্পিন্ডল, এটা মনে কর মেটাফেজীয় ধাপ, এটা মনে কর মেটাফেজীয় ধাপ। তাহলে এই স্পিন্ডল ফাইবার দিয়েই কি হবে, এটাকে কি বলা হবে, স্পিন্ডল ফাইবার বা বেমতন্তু। এটা কোন ভাগ এঁকেছি, এটা কোন ভাগ এঁকেছি, মেটাফেজ ভাগ এঁকেছি, তাই তো। তাহলে স্পিন্ডল ফাইবার দিয়ে যুক্ত রয়েছে। তাহলে মাইটোসিসে কিন্তু বেমতন্তু দেখতে পাওয়া যায়। কিসে বেমতন্তু দেখতে পাওয়া যায়, অ্যামাইটোসিস কোষ বিভাজন কাদের দেখতে পাওয়া যায়, আমি মুছে দিচ্ছি, ঠিক আছে, সে একদম ঘিঞ্জি হয়ে গেছে। আচ্ছা, অ্যামাইটোসিস কোষ বিভাজন কাদের দেখতে পাওয়া যায়, যেসব প্রাণীরা একদম নিম্ন শ্রেণীর, তাদের অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখতে পাওয়া যায়। কি করে অ্যামাইটোসিস কোষ বিভাজন হয়, দেখ। প্রথমে কি হবে, কোষটার মধ্যে অবস্থিত যে নিউক্লিয়াসটা রয়েছে, কোষের মধ্যে যে নিউক্লিয়াসটা রয়েছে, এই নিউক্লিয়াসটা কেমন হয়ে যাবে, ডাম্বেল আকৃতির হয়ে যাবে। এই নিউক্লিয়াসটা কেমন হয়ে যাবে, ডাম্বেল শেপের হয়ে যাবে। নিউক্লিয়াসটা ডাম্বেল শেপের হয়ে যাবে। তারপরে কি হয়ে যাবে, এই মাঝখানের থেকে আস্তে আস্তে করে সরু হয়ে যাবে। মাঝখানের থেকে কি হয়ে যাবে, সরু হয়ে যাবে। সরু হয়ে গিয়ে এই পাশে একটা আলাদা হয়ে যাবে আর এই পাশে একটা আলাদা হয়ে যাবে। তারপরে কি হবে, কোষের মধ্যে ক্লিভেজ হবে, কোষের এই মাঝ বরাবর কি হবে, ক্লিভেজ হয়ে যাবে, ঠিক আছে। ক্লিভেজ হয়ে গিয়ে এই দুই পাশের অংশ পরস্পরের সঙ্গে জুড়ে গিয়ে দুটো আলাদা কোষে বিভক্ত হয়ে যাবে। এইখানটাতে কিন্তু এই কোষ বিভাজনকে কি বলা হয়, অ্যামাইটোসিস কোষ বিভাজন বলা হয়। এবং এখানে কি হচ্ছে না, এইখানটাতে দেখতে পাচ্ছিস স্পিন্ডল ফাইবার নেই, সোজা প্রশ্ন। আচ্ছা, তারপরে কি বলছে, সপুষ্পক উদ্ভিদের নির্মিত নিউক্লিয়াস ডিপ্লয়েড প্রকৃতির। এইখানটাতে আমরা কি দেখেছি, নির্মিত নিউক্লিয়াস,
নির্মিত নিউক্লিয়াস কি প্রকৃতির? ডিপ্লয়েড প্রকৃতির, এই যে 2n প্রকৃতির। তাহলে কি হবে? সত্য হবে। তাহলে কি হবে? 2.7 হবে সত্য। আচ্ছা, এক্স ক্রোমোজোমে হল্যান্ড্রিক জিন অবস্থান করে। হল্যান্ড্রিক জিনের জন্য কি হয়? পুরুষদের কানে চুল দেখতে পাওয়া যায়। দেখেছিস তো, অনেকের কান যেরকম চুল বেরিয়ে আসে। তাহলে কিন্তু মহিলাদের কখনোই কি দেখতে পাবি না, এই কি বলে, মহিলাদের কিন্তু কখনো এই কান দিয়ে চুল বেরিয়ে গেছে সেটা দেখতে পাবি না। তাহলে এটা কি হবে? এটা পুরুষদের যেহেতু হচ্ছে, তাহলে ওয়াই ক্রোমোজোমে থাকে, ঠিক আছে, যার কারণে মহিলাদের আমরা দেখতে পাই না। যেহেতু ওয়াই ক্রোমোজোমে থাকে তার জন্যে, তাহলে কি হবে? এটা মিথ্যে কথা। ক্রায়ো সংরক্ষণের তরল নাইট্রোজেন ও -196°C উষ্ণতায় ব্যবহার করা, এটা সত্য কথা। ক্রায়ো সংরক্ষণে -196°C ব্যবহার করা হয়। আচ্ছা, শব্দ দূষণের কারণে সিওপিডি হয় না? শব্দ দূষণের কারণে হয় না। এটা কি? পালমোনারি ডিজিজ। পিডি মানে কি? পালমোনারি ডিজিজ, ঠিক আছে। তাহলে পালমোনারি ডিজিজ মানে কি? ফুসফুসের রোগ। ফুসফুসের রোগ কি শব্দ দূষণের ফলে হয়? শব্দ দূষণের ফলে হয় না। কিসের জন্য হয় ফুসফুসের রোগ? ফুসফুসের রোগ হয় বায়ু দূষণের ফলে। তাহলে এটা মিথ্যে কথা। পেক্টোরালিস মেজর পেশি পাখির উড্ডয়নে মুখ্য ভূমিকা পালন করে। আচ্ছা, পাখির উড্ডয়নে কোন কোন পেশি ভূমিকা পালন করে? পেক্টোরালিস মেজর অর্থাৎ বুকের পেশি, তাই তো, ওদের বুকে যে পেশি রয়েছে পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর এবং ব্রাকিয়ালিস, এই তিনখানা পেশি দিয়ে পাখির ডানা কি করতে? ওঠানামা করাতে সাহায্য করে, ডানে বায়ে নিতে সাহায্য করে, যার মাধ্যমে পাখি উড়তে পারে। তাহলে এটা সত্য কথা। এরপরে কি আছে? চোখের ডাক্তার চোখ পরীক্ষার সময় পূর্বে অনেক সময় এপিনেফ্রিন হরমোন প্রয়োগ করে। আচ্ছা, এপিনেফ্রিন হরমোন কি? ফাইট অ্যান্ড ফ্লাইট হরমোন, তাই তো, তোরা সবাই জানিস ফাইট অ্যান্ড ফ্লাইট বা অ্যাড্রিনালিন হরমোন। এবার এই এপিনেফ্রিন হরমোন কি করে? এর একটা কাজ রয়েছে, আমাদের চোখের যে পিউপিল বা চোখের যে তারারন্ধ্র, সেই তারারন্ধ্রকে ডাইলিউট করে দেয় বা বড় করে দেয়। তারারন্ধ্র কি হয়? তারারন্ধ্রকে দেখবি যে যখন আমরা তারারন্ধ্রের সামনে কি দিই? লাইট মারি, তখন তারারন্ধ্র কি ছোট হয়ে যায়, আবার অন্ধকারে আসলে তারারন্ধ্র এরকম করে বড় হয়ে যায়। তাহলে যখন আমাদের শরীরে কি হয়, এপিনেফ্রিন হরমোন ক্ষরণ হয়, তখন তারারন্ধ্র বড় হয়ে যায়। আর তারারন্ধ্র বড় হয়ে গেলে ডাক্তাররা কি করতে পারে? সহজেই চোখের ভিতরে রেটিনাতে কোনো সমস্যা আছে কিনা সেটা এক্সামাইন করতে পারে। যার কারণে ডাক্তাররা কি করে? রোগীদেরকে চিকিৎসা করার সময় বা চোখকে এক্সামাইন করার সময় এপিনেফ্রিন হরমোন থেরাপি দেয়, হরমোন দিয়ে দেয় চোখে, যাতে করে চোখের তারারন্ধ্রটা বড় হয়ে যায় এবং ভিতরে রেটিনাতে কোনো সমস্যা আছে কিনা সেটা ডাক্তাররা বুঝতে পারে। তাহলে কি এটা সত্য কথা? এরপরে কি আছে? বিসদৃশ শব্দটি বেছে লিখি। গ্লাসোফেরেঞ্জিয়াল, অকিউলোমোটর, ট্রাইজেমিনাল, তিনটে কি? তিনটে হলো স্নায়ু এবং অক্সিটোসিন। অক্সিটোসিন কি? হরমোন। তাহলে অক্সিটোসিন হলো বিসদৃশ। এরপর কি আছে? তাহলে গ্লাসোফ্যারিঞ্জিয়াল, অকিউলোমোটর, এগুলো কি একটা নার্ভ। আর তাহলে কি হবে? অক্সিটোসিন। অক্সিটোসিন কি? অক্সিটোসিন হলো হরমোন। তাহলে হরমোন হলো আলাদা, তাহলে অক্সিটোসিন উত্তর হবে। কেবলমাত্র হেমিজাইগাস অবস্থায় হিমোফিলিয়া প্রকাশ ঘটার কারণ কি? তাহলে হোমোজাইগাস অবস্থায় কেন হিমোফিলিয়া? কারণ হিমোফিলিয়া কি? এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ, তাই তো, এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ। এবং প্রচ্ছন্ন কোনো বৈশিষ্ট্য তখনই প্রকাশ পাবে যখন কি হবে? তারা হেমিজাইগাস অবস্থায় বা হোমোজাইগাস অবস্থায় আসবে। দুটো বৈশিষ্ট্য না আসলে কখনোই প্রকাশ পাবে না, জানিস। তাহলে কি হবে? তাহলে এটা সত্য কথা। আচ্ছা, তাহলে কেবলমাত্র হেমিজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের
প্রকাশ ঘটার কারণ কি? তাহলে লিখতে হবে যে হেমিজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ হিমোফিলিয়া রোগ এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ, যার কারণে। আর আমরা জানি প্রচ্ছন্ন রোগ কি হয়, প্রচ্ছন্ন রোগ সবসময় হেমিজাইগাস অবস্থায় বা হোমোজাইগাস অবস্থায় প্রকাশ পায়। আচ্ছা, আরাবাড়ি অরণ্য কোথায় দেখতে পাওয়া যায়? পশ্চিম মেদিনীপুরে দেখতে পাওয়া যায়। পায়রার বায়ুথলির অভিযোজনগত গুরুত্ব লেখো। তাহলে পায়রার বায়ুথলি কি হয়? ফুসফুসে এক্সট্রা কতগুলো থলি রয়েছে পায়রার, যাতে করে পায়রা কি করে, যাতে পায়রা বায়ুকে সংরক্ষণ করে রাখে এবং পায়রার কি হয়ে যায়, পায়রার ওয়েট কমে যায়। বেলুন যেরকম দেখিস তো, ফু দিলে উড়ে চলে যায়, অর্থাৎ ওয়েট কমে গেছে, তাই তার জন্য কি আছে, আপেক্ষিক যে ওয়েট সেটা কমে গেছে, তার জন্য বেলুন উপরের দিকে উঠে যেতে পারছে। ঠিক সেরকমই পায়রা বেলুনের মতো হয়ে যায়, উপরের দিকে উঠে যেতে পারে বা উপরে উঠতে পারে, এবং কি করতে পারে, ওই এক্সট্রা যে বায়ুথলিগুলো রয়েছে সেই এক্সট্রা বায়ুথলিগুলোর মধ্যে ও অক্সিজেন সংরক্ষণ করে রাখতে পারে। কারা? পায়রা পারে। যার কারণে যেটার কি রয়েছে, যেটা পায়রাকে উড়তে সাহায্য করে। তাহলে পায়রার কি রয়েছে, এটাই অভিযোজনগত গুরুত্ব রয়েছে। আচ্ছা, নিচে 4টি বিষয়ের মধ্যে কোন 3টি অপর বিষয়টির অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো। তাহলে ইন্দো বার্মা, পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হটস্পট এবং সুন্দারল্যান্ড। তাহলে ইন্দো বার্মা, পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা, সুন্দারল্যান্ড এইগুলো কি হটস্পট। তাহলে হটস্পট হবে আলাদা, তাই আলাদা না, মানে হটস্পটের অন্তর্গত হবে বাকি 3টে। তাহলে হটস্পট হবে উত্তর। বলছে মায়োলিন সিদের একটি কাজ লেখো। মায়োলিন সিদ কি করে? মায়োলিন সিদ দেখেছিস তো, এখানে মুছে দিয়েছি। আচ্ছা, মায়োলিন সিদ আমরা কি দেখেছিলাম, অ্যাকশনের কি রয়েছে, অ্যাকশনকে ঘিরে 3খানা পর্দা রয়েছে। সবার প্রথমে রয়েছে অ্যাক্সোলেমা, তারপরে রয়েছে কে, ভিতরের থেকে বাইরের দিকে সবার অ্যাকশনের সঙ্গে লেগে রয়েছে কি, অ্যাক্সোলেমা, তারপরে কে রয়েছে মায়োলিন সিদ, তারপরে কি রয়েছে নিউরিলেমা। এবং মায়োলিন সিদটাও কি করে, মায়োলিন সিদটা অ্যাকশনকে কভার করে রাখতে সাহায্য করে, অর্থাৎ বাইরের আঘাত থেকে রক্ষা করে এবং পুষ্টি যোগাতে সাহায্য করে। ঠিক আছে। আর স্নায়ুর কোষের মধ্যে দিয়ে কি যায়, স্নায়ু কোষের মধ্যে দিয়ে স্নায়ু সিগন্যাল একটা স্নায়ু থেকে একটা স্নায়ু কোষের থেকে আরেকটা স্নায়ু কোষের মধ্যে যায়। তাহলে এই সিগন্যালকে সহজেই একটা কোষের থেকে অন্য একটা স্নায়ু কোষের থেকে অন্য স্নায়ু কোষে যেতে কে সাহায্য করে, মায়োলিন সিদ সাহায্য করে। তাহলে একটা যদি আসে তখন কি বলবি, একটা যেহেতু লিখতে বলে তাহলে বলবি যে মায়োলিন সিদ কি করে, মায়োলিন সিদের কাজ হলো স্নায়ু কোষকে কভার করে রাখা এবং কি দেওয়া, পুষ্টি, ওর মধ্যে পুষ্টি যোগানো। আচ্ছা, উটের লোহিত রক্তকণিকার একটি বৈশিষ্ট্য লেখো। উটের লোহিত রক্তকণিকার একটা বৈশিষ্ট্য, উটের লোহিত রক্তকণিকা ডিম্বাকার। এবারে কি আছে দেখ, কি বলেছে, এ আর বি স্তম্ভ মেলাও। জগদীশ চন্দ্র বসু কি করেছিলেন, ক্রেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেছিলেন। ওয়াই ক্রোমোজোমকে বলা হয় অ্যালোজোম। সেক্স ক্রোমোজোমকে আরেক নামেও ডাকা হয়, সেটাকে অ্যালোজোম বলা হয়। তাহলে এক্স ওয়াই হলো অ্যালোজোম, তাহলে ওয়াই ক্রোমোজোম কি হবে, অ্যালোজোম। পিতবিন্দু কোথায় দেখতে পাওয়া যায়? পিতবিন্দু চোখের মধ্যে দেখতে পাওয়া যায়, রেটিনার মধ্যে, যেখানে কি আছে, ফোভিয়া সেন্ট্রালিস। তাই তো, দেখবি অনেক সময় চোখ আঁকার সময়, চোখ যখন আঁকা হয় তখন দেখবি যে এই পিছনের দিকে একটা জায়গায় এরকমের করে আঁকা আছে। ঠিক আছে, পিছনের দিকে কি আছে, পিছনের দিকে একটা রেটিনার মধ্যে এরকমের একটা ডিপ্রেশন রয়েছে। ডিপ্রেশন মানে কি, ভিতরের দিকে খাস কাটা রয়েছে, যেটাকে কি বলা হয়, যেটাকেই ফোভিয়া সেন্ট্রালিস। তারপরে কি আছে, 1:1, এটা হলো টেস্ট ক্রস। 2 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড কাদের দেখতে পাওয়া যায়, মাছের দেখতে পাওয়া যায়। এন্ডেমিক প্রজাতি মানে কি, কোনো একটা স্থানের স্থানীয় জীব, অর্থাৎ সেই প্রাণীটা শুধুমাত্র ওই অঞ্চলেই সীমাবদ্ধ, পৃথিবীর আর অন্য কোথাও কি করে না, বাস করে না। কি
কিভাবে বাস করে না, প্রাকৃতিক উপায়ে বাস করে না, তাদেরকে এন্ডেমিক প্রজাতির প্রাণী বলে। তাহলে এই এন্ডেমিক প্রজাতির প্রাণী কার সঙ্গে সম্পর্কযুক্ত, হটস্পটের সঙ্গে। হটস্পটের একটা শর্তই রয়েছে, সেই অঞ্চলকেই আমরা হটস্পট বলে গণ্য করব যেই অঞ্চলে কি থাকবে, প্রচুর পরিমাণে এন্ডেমিক প্রজাতির প্রাণী থাকবে। আচ্ছা, তারপরে কি আছে, তারপরে শেষ, তারপরে গ দাগ দেখ। তাহলে গ দাগ দেখানোর জন্য আমার একটুখানি জায়গা করতে হবে। গ দাগে কি বলছে, গ দাগে যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটা তোদের বইয়ে, এই প্রশ্নটা তোদের বইয়ে নেই, ঠিক আছে, ডিটেলসে নেই, তাও আমি আলোচনা করে দিচ্ছি। জিববেরেলিন হরমোন কিভাবে বীজের অঙ্কুরোদ্গম ঘটায়। আচ্ছা, জিববেরেলিন হরমোন সবাই আমরা জানি বীজের অঙ্কুরোদ্গম ঘটায়। এবার কিভাবে ঘটায়, মনে কর আমি এইখানটাতে একটা বীজ আঁকলাম, ঠিক আছে, একটা কি বীজ আঁকলাম, মনে কর গমের বীজ আঁকলাম। আচ্ছা, তোরা সবাই জানিস গমের বীজের কি থাকবে, এমব্রায়ো থাকবে। এমব্রায়ো মানে কি, ছোট্ট একটা গাছ, ছোট্ট একটা গাছ যেটা কি রয়েছে, বীজের মধ্যে ঘুমায় রয়েছে, তাই তো, এটা হলো এমব্রায়ো, মনে কর এমব্রায়ো। আগে কনসেপ্টটা বোঝ, তারপরে আমি বলে দিচ্ছি কি করে লিখতে হবে। আর কি থাকে এই বীজের মধ্যে, এই বীজের মধ্যে শস্য থাকে বা এন্ডোস্পার্ম থাকে, তাই তো, এমব্রায়ো ছাড়াও আরো কি থাকে, এন্ডোস্পার্ম থাকে। আর এই এন্ডোস্পার্মের মধ্যে কি থাকে, স্টার্চ, স্টার্চ থাকে, তাই তো, এই এন্ডোস্পার্মের মধ্যে কি থাকে, স্টার্চ থাকে, প্রচুর পরিমাণে স্টার্চ থাকে এই এন্ডোস্পার্ম। আর তাই এটার নাম কি, এন্ডোস্পার্ম বা এন্ডোস্পার্ম বা শস্য। আচ্ছা, এই শস্য আর এই যে এমব্রায়ো, এমব্রায়োকে ঘিরে একটা পর্দা থাকে, ঠিক আছে, প্রোটিন দিয়ে গঠিত একটা পর্দা থাকে, সেই পর্দাকে বলা হয় অ্যালিউরন পর্দা। কি বলা হয়, অ্যালিউরন পর্দা বলা হয়, ঠিক আছে। যে এখন যেটা কালো করে দিচ্ছি এই পর্দাকে কি বলা হয়, অ্যালিউরন পর্দা বলা হয়, যাতে করে ওদেরকে কি করতে পারে, বাইরের আঘাত থেকে রক্ষা করতে পারে। এটাকে কি বলা হয়, প্রোটিনযুক্ত অ্যালিউরন পর্দা, এটা থাকে। আচ্ছা, এই যে এতগুলো কথা বললাম, কেন বললাম দেখ, কেন বললাম এখন বলছি। এবার আমরা জানি এটা কি, একটা গমের বীজ, গমের বীজকে কেটেছি, ঠিক আছে। আমরা জানি যখন কোনো গমের বীজকে আমরা কোথায় রাখি, আমরা যে কোনো কি বলে, যে কোনো দোকানের মধ্যে যদি রেখে দিই, তখন কিন্তু কি হয় না, তখন কিন্তু ওই গমের বীজটা থেকে এই যে এমব্রায়ো রয়েছে, এই এমব্রায়োটা গাছে পরিণত হয় না, বড় গাছে পরিণত হয় না, ঠিক আছে। কিন্তু যখনই বাইরের থেকে আমরা কি পাই, যখনই এই বীজটা বাইরের থেকে অনুকূল পরিবেশ পায়, যেরকম জল পায় বা মাটির সংস্পর্শে আসে, তখনই কিন্তু এমব্রায়োটা আস্তে আস্তে বড় হয়ে তারপরে কি হয়, গাছে পরিণত হয়। এবার কথা হচ্ছে যে এই বীজটা কি করে বুঝতে পারে, আমি কোনো একটা দোকানদারের ঘরের মধ্যে রয়েছি, দোকানে রয়েছি, আর কখন বুঝতে পারে যে আমার কাছে জল এসছে, আমার কাছে অনুকূল পরিবেশ আসছে। তাহলে এই সেন্সটা কার মধ্যে রয়েছে, এই এমব্রায়োর মধ্যে রয়েছে, এই এমব্রায়ো বা ছোট উদ্ভিদের মধ্যে রয়েছে। এ বুঝতে পারে আশেপাশে কখন কি অনুকূল পরিবেশ আর কখন প্রতিকূল পরিবেশ। যখন অনুকূল পরিবেশ হয় তখন কি করে, এই ছোট গাছটা জিববেরেলিন হরমোন ক্ষরণ করে, ঠিক আছে, জিববেরেলিন হরমোন ক্ষরণ করে, এবং এই এমব্রায়োর থেকে এই জিববেরেলিন কোথায় যায়, এই অ্যালিউরন পর্দার মধ্যে চলে যায়, ঠিক আছে। কে যায়, জিববেরেলিন হরমোন ট্রাভেল করে এখান থেকে কোন প্রক্রিয়ায়, ব্যাপন প্রক্রিয়ায় কোথায় গিয়ে যায়, অ্যালিউরন পর্দার মধ্যে যায়। এবার অ্যালিউরন পর্দার মধ্যে বিভিন্ন ধরনের কি হয়,
বিভিন্ন ধরনের পদ্ধতির মাধ্যমে, সেই পদ্ধতি সম্পর্কে ডিটেলস জানা লাগবে না, বিভিন্ন ধরনের পদ্ধতির মাধ্যমে একটা এনজাইম তৈরি করে এই অ্যালিউরন পর্দার মধ্যে। কে এনজাইম তৈরি করে? এই জিববেরেলিন হরমোন। কি জিববেরেলিন হরমোন কি এনজাইম তৈরি করে অ্যালিউরন পর্দার মধ্যে? আলফা অ্যামাইলেজ। আলফা অ্যামাইলেজ অ্যামাইলেজ কি তৈরি করে? এনজাইম তৈরি করে। আর আলফা অ্যামাইলেজের কাজ কি? আলফা অ্যামাইলেজের কাজ হলো স্টার্চকে ভেঙে দেওয়া। তাহলে এই আলফা অ্যামাইলেজ কি করবে? এই আলফা অ্যামাইলেজ কি করবে? এই স্টার্চকে ভেঙে দেবে, ভেঙে সরল শর্করায় পরিণত করবে। সরল শর্করা। দেখেছিস এই জিববেরেলিন হরমোন প্রথমে কোথায় গেল? অ্যালিউরন পর্দার মধ্যে, এবং অ্যালিউরন পর্দার থেকে কি তৈরি করলো? আলফা অ্যামাইলেজ তৈরি করলো, উৎসেচক। এবং এখান থেকে এই আলফা অ্যামাইলেজটা কোথায় চলে আসলো? এই স্টার্চের মধ্যে চলে আসলো। স্টার্চের মধ্যে এসে কি করলো? স্টার্চকে ভেঙে সরল শর্করায় পরিণত করে দিল। আর যখনই সরল শর্করায় পরিণত হয়ে গেল, এই স্টার্চ ভেঙে সরল শর্করায় পরিণত হয়ে গেল, তখন এই ছোট উদ্ভিদটা ওই সরল শর্করাকে শোষণ করলো, শোষণ করে বড় উদ্ভিদে পরিণত হলো। তাহলে অ্যাকচুয়ালি এই জিববেরেলিন হরমোন যদি না থাকতো তাহলে আলফা অ্যামাইলেজও তৈরি হতো না। আলফা অ্যামাইলেজ তৈরি না হলে এখানকার স্টার্চও ভেঙে সরল শর্করায় পরিণত হতো না। সরল শর্করায় পরিণত না হলে এ খাবারও পেত না, আর খাবার না পেলে কি হতো না? ও কখনো বড় গাছে পরিণত হতে পারতো না। এই কথাটাই তোদের লিখতে হবে। জিববেরেলিন হরমোন প্রথমে কি করে? এমব্রায়োর থেকে জিববেরেলিন হরমোন ক্ষরণের পর সেটি বীজের অ্যালিউরন পর্দাতে যায় এবং গিয়ে আলফা অ্যামাইলেজ উৎসেচক তৈরি করে, এবং তৈরি করার পর সেই আলফা অ্যামাইলেজ উৎসেচকটা কি করে? এন্ডোস্পার্মে অবস্থিত যেই স্টার্চটা রয়েছে সেই স্টার্চকে ভেঙে সরল শর্করায় পরিণত করে, এবং এই সরল শর্করাকে ছোট এমব্রায়োটা বা ছোট উদ্ভিদটা গ্রহণ করে এবং পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হয়। এইভাবে অঙ্কুরোদ্গম প্রক্রিয়া সম্পাদন করতে জিববেরেলিন সাহায্য করে। খুব সোজা এবং ইম্পর্টেন্ট। এবার কথা হচ্ছে যে উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করে কি করে জিববেরেলিন? আচ্ছা, এটা সোজা, আগের দিন দেখিয়েছিলাম উদ্ভিদের দৈর্ঘ্য কি করে বৃদ্ধি করে। তোরা সবাই জানিস উদ্ভিদের কি আছে? পর্ব মধ্য রয়েছে। পর্ব মধ্য মানে কি? দুটো পর্বের মধ্যে দূরত্ব, তাই তো? পর্ব কোনটা? এই যে জায়গার থেকে কি হয়? বার্ডস বের হয়। এখান থেকে দেখেছি একটা বার্ডস বেরোয়েছে, এখান থেকে একটা বার্ডস বেরোয়েছে। এই দুটো বার্ডসের মধ্যে যে দূরত্ব, যে দৈর্ঘ্য, সেটাকে কি বলা হয়? পর্ব মধ্য বলা হয়। দুটো পর্বকের মধ্যে দূরত্ব হলো পর্ব মধ্য। তাহলে এই বার্ডসের মধ্যে, অর্থাৎ এই দুইজনের মধ্যে দূরত্ব কি করে? জিববেরেলিন হরমোন এই পর্ব মধ্যের দৈর্ঘ্য বাড়িয়ে দেয়, পর্ব মধ্যের দৈর্ঘ্য বাড়িয়ে দেয়। এইখানটা এইটুকু রয়েছে, মনে কর এইখানটাতে এই বড় বড় করে দিল, ঠিক আছে? এরকমের বড় বড় কি তৈরি করে দিল? পর্ব মধ্যে দৈর্ঘ্য বাড়িয়ে দিল। তার ফলে কি করে? তার ফলে জিববেরেলিন কি করে? উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করে। আচ্ছা, এরপরে রয়েছে ট্যাকটিক চলন। ট্যাকটিক চলন কাকে বলে? যখন সম্পূর্ণ উদ্ভিদ দেহটায়, যখন উদ্দীপকের প্রভাবে সম্পূর্ণ উদ্ভিদ দেহটারই চলন ঘটে, তখন সেই ধরনের চলনকে ট্যাকটিক চলন বলে। তাহলে উদ্দীপকের প্রভাবে সম্পূর্ণ উদ্ভিদ দেহটাই যেতে হবে, ঠিক আছে? সম্পূর্ণ উদ্ভিদ দেহটাই চলে যাবে। যেরকমের মনে কর উদ্দীপক একটা কি রয়েছে, মনে কর এই দিক থেকে আলো পড়ছে। এইবার কি হলো? এই দিক থেকে আলো পড়ছে, এবার একটা উদ্ভিদ এইখানটাতে রয়েছে। তাহলে এখান থেকে এই সম্পূর্ণ উদ্ভিদটাই কিসে চলে আসলো? এই আলোর দিকে চলে আসলো, বা এই সম্পূর্ণ উদ্ভিদটাই আলোর থেকে দূরে সরে গেল, সম্পূর্ণ উদ্ভিদটাই। এবার তোদের মাথায় প্রশ্ন আসতে পারে যে উদ্ভিদ কি করে এক জায়গা থেকে হেঁটে আরেক জায়গায় যাবে? উদ্ভিদ তো শিকড় দিয়ে মাটির সঙ্গে যুক্ত রয়েছে। তাহলে এরকমের কিছু উদ্ভিদও আছে যেই উদ্ভিদ কি করে সম্পূর্ণ দেহটাকেই উদ্দীপকের দিকে নিয়ে যেতে পারে। এগুলো নিচু শ্রেণীর উদ্ভিদ। যেরকমের একটা উদাহরণ কি? ক্লামাইডোমোনাস। ক্লামাইডোমোনাস এক ধরনের শৈবাল। শৈবালও কি উদ্ভিদের অন্তর্গত। তাহলে ক্লামাইডোমোনাস কি করে? যখন ওর
অনুকূল আলো পায় তখন কি করে ক্লামাইডোমোনাস কার দিকে, আলোর দিকে চলে যায়, এবং ওই আলোর তীব্রতা যদি বেড়ে যায় তখন আলোর থেকে সম্পূর্ণ উদ্ভিদ দেহটাই আলোর বিপরীত দিকে চলে যায়। তাহলে এটাকে ট্যাকটিক চলন বলে। ট্যাকটিক চলন হলো সেই ধরনের চলন যখন সম্পূর্ণ উদ্ভিদ দেহটাই কি করে, উদ্দীপকের প্রভাবে চালিত হয় বা উদ্দীপকের প্রভাবে চলন ঘটে, তখন সেটাকে ট্যাকটিক চলন বলা হয়। ঠিক আছে, এবার সেটা উদ্দীপকের দিকেও হতে পারে, উদ্দীপকের উল্টো দিকেও হতে পারে। এরকম একটা উদাহরণ কি, যখন ক্লামাইডোমোনাসের আলোর দিকে চলন, ঠিক আছে, সম্পূর্ণ ক্লামাইডোমোনাসই চলে যায় কিন্তু। এবারে কি আছে, ইনসুলিন। এবার কি বলেছে, ইনসুলিন ও গ্লুকাগনের মধ্যে, ইনসুলিন ও গ্লুকাগন পরস্পর বিপরীতধর্মী কাজ করে। খুব সুন্দর একটা প্রশ্ন। আগেই আমি তোদের বলেছি ইনসুলিন কি করে, আগেই আমি তোদের বলেছি, তাই না? মনে আছে ইনসুলিন কি করে? ইনসুলিন দেখ আমাদের রক্তের মধ্যে, মনে কর এটা আমাদের কি শিরা, ঠিক আছে, এটা আমাদের কি শিরা। এই শিরার মধ্যে কি আছে, শিরা বা ধমনী যাই খুশি ধরতে পারিস, এটা মনে কর শিরা বা ধমনী। এর মধ্যে প্রচুর পরিমাণে কি রয়েছে, এর মধ্যে ব্লাড থাকবে। এইবার মনে কর কেউ কি খেলো, সুগার খেলো বা শর্করা খেলো, সরল শর্করা খেলো, শর্করা খেলে সঙ্গে সঙ্গে এই ব্লাডের মধ্যে কি হবে, এই শর্করার পরিমাণ বাড়তে থাকবে। তো যদি কি হয়, যদি ইনসুলিন হরমোন না আসে তাহলে এই ব্লাডের মধ্যে শর্করার পরিমাণ বাড়তে থাকবে এবং কি হবে, তার ডায়াবেটিস হবে। কিন্তু ইনসুলিন হরমোন কি করে, ইনসুলিন হরমোন আমাদের যে কোষ রয়েছে বা মাসেল রয়েছে, ঠিক আছে, আমাদের যে কোষ রয়েছে, সেই শরীরে যে কোষ রয়েছে সেই কোষে, আমাদের শরীরে যে কোষ রয়েছে সেই কোষে কি করে, গ্লুকোজের ভেদ্যতা বাড়িয়ে দেয়। অর্থাৎ সেই ভেদ্যতা বাড়ানোর অর্থ হলো সেই কোষের মধ্যে সহজেই কি ঢুকতে পারে, সেই কোষের মধ্যে সহজেই শর্করাকে প্রবেশ করিয়ে দিতে পারে। তাহলে মনে কর কি খেলি তুই, শর্করা খেলি, এই শর্করাটা কার মধ্যে চলে গেল, এটা হলো শিরা বা ধমনী। তাহলে কি হবে, শিরা বা ধমনীর মধ্যে বা ব্লাড ভেসেলের মধ্যে চলে যাবে। এইবার যখনই ব্লাড ভেসেলের মধ্যে কিসের পরিমাণ বাড়বে, শর্করার পরিমাণ বেড়ে যাবে, তখন একটা হরমোন ক্ষরণ হবে, ইনসুলিন হরমোন কি করবে, এখান থেকে শর্করাকে নিয়ে এই কোষের মধ্যে নিয়ে আসবে, কোষের মধ্যে শর্করার ভেদ্যতা বাড়িয়ে দেবে। আর বাড়িয়ে দিলে কি করবে, এইখান থেকে শর্করা বা গ্লুকোজকে নিয়ে কোষের মধ্যে নিয়ে আসতে থাকবে, তাহলে রক্তের মধ্যে শর্করার পরিমাণ কমে যাবে। আরো কি করবে, আরো আমাদের যে কি রয়েছে, লিভার রয়েছে, এই শর্করাকে এখান থেকে লিভারের মধ্যে নিয়ে আসবে, নিয়ে আসে এই শর্করাকে গ্লাইকোজেন রূপে জমা করবে। কি রূপে জমা করবে, গ্লাইকোজেন রূপে জমা করবে। আর গ্লাইকোজেন রূপে জমা করলে তাহলে রক্তে শর্করার পরিমাণ কমে গেল, রক্তে শর্করার পরিমাণ কমে গেলে কেলো, রক্তে শর্করার পরিমাণ স্বাভাবিক থাকলো, আমরা বেশি খাওয়ার ফলে বেশি হয়ে গেছিল, সেটা স্বাভাবিক হলো। অর্থাৎ বেশি শর্করাকে কি করছে, বেশি শর্করাকে কোষের মধ্যে এবং কোষ আমাদের মাসেলের মধ্যে এবং কিসের মধ্যে, যকৃতের মধ্যে গ্লাইকোজেন রূপে জমা করছে। এইবার যদি আমাদের শরীরে শর্করার পরিমাণ একদম কমে যায়, যদি শুধুই ইনসুলিন থাকে, তাহলে শুধুই যদি ইনসুলিন ক্ষরণ হয় তাহলে কি হবে, তাহলে শর্করার পরিমাণ একদম কমে যাবে, তাই তো হওয়ার কথা। কারণ এ কি করে, এর অ্যাকচুয়াল কাজ হলো কি করা, এখান থেকে যে শর্করা রয়েছে সেই শর্করাকে বের করে নিয়ে মাসেলস আর যকৃতের মধ্যে জমা করা। এবার যখন কি হবে, শুধু ইনসুলিন থাকবে, তখন তো শুধুমাত্র কে থাকবে, তখন শর্করা তো রক্তে থাকবে না, রক্তে শর্করা না থাকলে আমরা বেহুশ হয়ে পড়ে, কোনো কাজই করতে পারবো না। যার জন্য একটা হরমোন আছে যেটাকে কি বলা হয়, গ্লাইকোজেন।
গ্লাইকোজেন নামক একটা হরমোন আছে, সেই হরমোন কি করে আমাদের রক্তে যদি শর্করার পরিমাণ কমে যায়, যখন কি আমরা ফাস্টিং অবস্থায় থাকি, তখন কি করে এই গ্লাইকোজেন হয়ে গেছে গ্লুকাগন নামক একটা কি রয়েছে, গ্লুকাগন নামক একটা হরমোন রয়েছে। তখন সেই গ্লুকাগন হরমোন কি করে এই যে ইনসুলিন যে হরমোনগুলোকে, যে গ্লুকোজগুলোকে গ্লাইকোজেন রূপে জমা করেছিল যকৃতে এবং মাসেলে, এই গ্লুকাগন কি করে গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজে পরিণত করে, গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজে পরিণত করে। তাহলে কোথার থেকে ভাঙে? যকৃতের মধ্যে যে গ্লাইকোজেন রয়েছে তার থেকে ভেঙে গ্লুকোজে পরিণত করে। আবার কি করে আমাদের কোষের মধ্যে যে গ্লাইকোজেন রয়েছে তাকেও ভেঙে কিসে পরিণত করে? গ্লুকোজে পরিণত করে। তাহলে দেখ, দুজনে বিপরীত কাজ করছে। একজন ইনসুলিনকে কোষের মধ্যে, মাসেলের মধ্যে এবং যকৃতের মধ্যে গ্লাইকোজেন রূপে জমা করছে, একজন কি করছে গ্লাইকোজেনকে শর্করা রূপে ভেঙে রক্তে প্রবেশ করিয়ে দিচ্ছে। তাহলে দুইজনে উল্টো কাজ করছে, সেই কথাই বলছে। তাহলে গ্লুকাগন এবং ইনসুলিন দুটো বিপরীত কাজ করে। আচ্ছা, এবারে কি বলেছে? অ্যাক্সনের দুটি গঠনগত বৈশিষ্ট্য লেখো যা ডেনড্রনে অনুপস্থিত। তাহলে অ্যাক্সনের, যখন এখানটাতে চিত্র আঁকলাম তোদের দেখিয়েছিলাম, অ্যাক্সনে কি আছে? অ্যাক্সনে র্যানভিয়ারের পর্ব রয়েছে, মাইলিন সিদ, অ্যাক্সোলেমা, নিউরিলেমা নামক বিভিন্ন ধরনের কি রয়েছে? কাভারিং রয়েছে, তিনখানা কাভারিং। কিন্তু ডেনড্রনে এই জিনিসগুলো নেই। তাহলে ডেনড্রনের র্যানভিয়ারের পর্ব নেই, ডেনড্রনে কি নেই? ওই যে পর্দাগুলোর কথা বললাম যে তিনখানা পর্দা, সেই তিনখানা পর্দা নেই। তাহলে এই দুটোই লিখবি। আচ্ছা, স্পাইরোগাইরা প্ল্যানেরিয়ার অযৌনজনন কোন পদ্ধতিতে? আগের ভিডিওতেও বলেছিলাম স্পাইরোগাইরা খণ্ডীভবন পদ্ধতিতে, আর কি প্ল্যানেরিয়ার কিভাবে অযৌনজনন পদ্ধতি সম্পাদিত হয়? প্ল্যানেরিয়ার কিভাবে হয়? পুনরুৎপাদন পদ্ধতিতে। আচ্ছা, কোষ চক্রের চেক পয়েন্ট কাকে বলে? এটাও আগের ভিডিওতে আমি তোদের ভালো করে বুঝিয়েছিলাম। আচ্ছা দেখ, মনে কর আমি এইটুকু মুছে দিলাম, এইটুকু কি করলাম? মুছে দিলাম। এবারে কি আছে? কোষ চক্রের, কোথায় গেল? কোষ চক্রের চেক পয়েন্ট কাকে বলে? আমরা কি জানি? প্রথমে কোষ কি হয়? আমরা কি জানি? কোষ, একটা কোষের থেকে দুটো কোষ, দুটো কোষের থেকে চারটে কোষ, এইভাবে করে বিভাজিত হয়। এটা তো আমরা সবাই জানি। কিন্তু এই বিভাজন প্রক্রিয়াটা এত সোজা না। কোষকে কতগুলো দশা বা ফেজের মধ্যে দিয়ে যেতে হয়। তাহলে প্রথম যে দশা সেটাকে কি বলা হয়? ইন্টারফেজ এবং মাইটোটিক ফেজ। এই দুটো ফেজের মধ্যে দিয়ে কোষের কি করতে হয়? যেতে হয়, এবং তারপরেই কোষ বিভাজন সম্পাদিত হয়। এইবার এই ইন্টারফেজের মধ্যে কি আছে? ইন্টারফেজের মধ্যে তিনখানা আলাদা আলাদা কি হয়েছে? চেক পয়েন্ট রয়েছে। G1 দশা, এস ফেজ এবং G2 দশা, এবং আরেকটা রয়েছে G0 দশা, ওটা G1 দশারই অন্তর্গত। এখন ওটা নিয়ে আলোচনা করব না। তাহলে দেখ, এই দশাগুলোর, এই ইন্টারফেজে অবস্থিত এই দশাগুলোর কাজ কি? এইগুলোই অ্যাকচুয়ালি এক একটা চেক পয়েন্ট, ঠিক আছে? এই G1 দশার কাজ কি? এই G1 দশা কি করে? দেখে যে কোষের ডিএনএর মধ্যে কোনো মিউটেশন ঘটেছে কিনা। যদি মিউটেশন ঘটে যায় তাহলে কোষকে এই এস ফেজে যেতে দেয় না। কারণ আমরা কি জানি? এস ফেজে ডিএনএ সিনথেসিস হয়, আর ডিএনএ যদি সিনথেসিস হয় তাহলে মিউটেশন ঘটা ডিএনএও সিনথেসিস হওয়া শুরু করবে, আর মিউটেশন ঘটা ডিএনএ সিনথেসিস হলে আমাদের ক্যান্সার হয়ে যেতে পারে। যার কারণে G1 দশা কি করে না? G1 দশা স্টপ করে দেয়, অর্থাৎ দেখে যে ওর মধ্যে কোনো জেনেটিক ত্রুটি আছে কিনা। যদি ত্রুটি থাকে তাহলে স্টপ করে দেয়। এখানটাতে চেক পয়েন্টের কাজ করে।
তারপরে যদি কোনো ত্রুটি না থাকে তখন এস ফেজে যেতে দেয়, আর এস ফেজে গিয়ে কি হয়, এস ফেজে গিয়ে ডিএনএ এর রেপ্লিকেশন হয়। আর রেপ্লিকেশনের সময়ও কি হতে পারে, রেপ্লিকেশন মানে কি একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ, দুটোর থেকে এরকম করে ডিএনএ এর পরিমাণ বাড়া, এবং রেপ্লিকেশনের সময়ও ডিএনএ কি হতে পারে, ত্রুটিগ্রস্ত ডিএনএ তৈরি হতে পারে। এইবার এস ফেজে যদি কোনো ত্রুটিগ্রস্ত ডিএনএ তৈরি হয় তখন G2 ফেজের কাছে আসে। এবার G2 ফেজ সেটা দেখে কোনো ত্রুটিগ্রস্ত ডিএনএ তৈরি হয়েছে কিনা, রেপ্লিকেশনে ত্রুটি হয়েছে কিনা। যদি রেপ্লিকেশনে ত্রুটি হয় তাহলে এই G2 দশা মাইটোটিক ফেজে যেতে মানা করে দেয়, ওইখানটাতে স্টপ করে দেয়। আর যদি কোনো ত্রুটি না হয় তখন মাইটোটিক ফেজে যায়, এবং মাইটোটিক ফেজে গিয়ে কি হয়, কোষ বিভাজিত হয়। তাহলে কি দেখতে পেলি এইখানটাতে আমরা দেখতে পেলাম যে কোষ চক্রে কি আছে, নির্দিষ্ট কিছু বিন্দু আছে, যেই বিন্দুতে কি করে, যেই বিন্দুটা আসলে দেখে কোষের মধ্যে কোনো সমস্যা হয়েছে কিনা। যদি সমস্যা হয় তাহলে ওই সমস্যাযুক্ত কোষকে কি করে, পরবর্তী বিন্দুতে বা পরবর্তী দশাতে যেতে মানা করে দেয়। এই বিন্দুগুলোকেই কি বলা হয়, এই বিন্দুগুলোকেই কোষের চেক পয়েন্ট বলা হয়। তাহলে কোষের চেক পয়েন্ট কটা, দুটো, অ্যাকচুয়ালি দুটো, ইন্টারফেজ এবং মাইটোটিক ফেজ, এবং ইন্টারফেজের আবার তিনখানা ফেজ রয়েছে, অর্থাৎ তিনখানা চেক পয়েন্ট রয়েছে। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি দুটো, আবার দুটোর মধ্যেও ভাগ আছে। ঠিক আছে, সাব ভাগ। এটা এরকম করে মনে করতে পারিস যে একটা কলেজের কি আছে, তিনখানা গেট আছে। এবার তিনখানা গেটের তিনজন দারোয়ান, ঠিক আছে, কিন্তু কলেজ তো একটাই। তাহলে ইন্টারফেসকে ওইভাবে তুলনা করতে পারিস। ইন্টারফেস তো নিজে একাই কলেজ, কিন্তু ওই কলেজের তিনজন দারোয়ান তিনখানা দরজার মুখে দাঁড়িয়ে রয়েছে আইডেন্টিফিকেশন চেক করার জন্য, এইভাবে তুলনা করতে। তাহলে অ্যাকচুয়ালি কটা রয়েছে, দুটো চেক পয়েন্ট, দুটো, কিন্তু তাদের আবার সাব ডিভাইড আছে, যেরকম এস ফেজ, G2 ফেজ। আর মাইটোটিক ফেজে কি আছে, চারখানা ফেজ আছে, জানিস, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এখন কিন্তু এত বলার নয়, তোদের এই বুঝিয়ে দিলাম এইটুকুই। আচ্ছা, থ্যালাসেমিয়া রোগীর দেহে কোন ধাতুর আধিক্য ঘটে? কোন ধাতুর? লোহার আধিক্য ঘটে, লোহা বা Fe ধাতুর আধিক্য ঘটে। কেন লোহার আধিক্য ঘটে? কারণ আমরা জানি আমাদের শরীরের মধ্যে যে আমাদের রক্তে যে হিমোগ্লোবিন রয়েছে সেটা কি দিয়ে গঠিত, লোহা দিয়ে গঠিত, বা সেটা Fe দিয়ে গঠিত। যেহেতু রক্ত কি লোহা দিয়ে গঠিত, এবং থ্যালাসেমিয়া রোগীর নিয়মিত রক্ত নিতে হয় বাইরের থেকে, অর্থাৎ বেশি পরিমাণে কি নিতে হচ্ছে, বাইরের থেকে লোহা নিতে হচ্ছে, তাই না? বেশি পরিমাণে লোহা নিতে হচ্ছে, যেহেতু লোহা রক্তের মধ্যেই লোহা রয়েছে, তাহলে এই লোহাটা কি হয়, তাহলে ওদের অন্ত্রে, কাদের অন্ত্রে, যাদের থ্যালাসেমিয়া রোগী, সেই থ্যালাসেমিয়া রোগীদের অন্ত্রে এই লোহাটা শোষিত হয়। আর অন্ত্রে শোষিত হলে কি হবে, ওদের শরীরে এই লোহাটা, অর্থাৎ বাইরের থেকে যে রক্তটা নিয়েছিল, সেই রক্তে যে লোহাটা ছিল, সেই রক্তের লোহাটা কি হয়, ওর শরীরে জমা হতে থাকে। ঠিক আছে, তাহলে কোন ধাতুর আধিক্য ঘটে? লোহার আধিক্য ঘটে, বা ফিরিয়ামের আধিক্য ঘটে। কেন ঘটে? কারণ থ্যালাসেমিয়া রোগীর নিয়মিত বাইরের থেকে কি নিতে হয়, বাইরের থেকে রক্ত নিতে হয়, এবং রক্তের মধ্যে হিমোগ্লোবিনের মধ্যে কি আছে, প্রচুর পরিমাণে লোহা আছে, এবং এই লোহাটা কি দ্বারা শোষিত হয়, অন্ত্র দ্বারা শোষিত হয়। তার জন্য ওদের দেহে লোহা কি হতে থাকে, জমা হতে থাকে। সোজা। এবার মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ নির্ধারণে Y ক্রোমোজোমের ভূমিকা লেখো। আচ্ছা, Y ক্রোমোজোমের ভূমিকা কি? আমরা জানি মানুষের কি আছে, সেক্স ক্রোমোজোম কটা? মানুষের সেক্স ক্রোমোজোম দুই ধরনের, তাই তো, এক্স আর ওয়াই। এবং মার কাছে কি থাকে, মার কাছে দুটোই এক্স থাকে, এবং বাবার কাছে কি থাকে, একটা এক্স থাকে, একটা ওয়াই থাকে। এবার বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে সেটা কিসের উপর নির্ভর করছে, বাবার এই ওয়াই ক্রোমোজোম মার এক্স ক্রোমোজোমের সঙ্গে, বাবার এই ওয়াই ক্রোমোজোম মার যে এক্স ক্রোমোজোমের সঙ্গে
কোন এক্স ক্রোমোজোমের সঙ্গে মিলিত হচ্ছে তার উপরই ভিত্তি করে কি হয়, লিঙ্গ নির্ধারিত হয় কোন সেলে, সেটা যে ভ্রূণটা ছেলে হবে না মেয়ে হবে। যেহেতু মার কাছেই কি থাকে, যেহেতু মার কাছে দুটোই এক্স ক্রোমোজোম, কিন্তু বাবার কাছে একটা এক্স এবং একটা ওয়াই ক্রোমোজোম, তার জন্যে বাবার এই ওয়াই ক্রোমোজোম হয় মার এই এক্স ক্রোমোজোমের সঙ্গে মিলবে, নাই এই এক্স ক্রোমোজোমের সঙ্গে মিলবে। এবার বাবার এই ওয়াই ক্রোমোজোম যদি মেলে তবেই ছেলে হবে, আর যদি বাবার এই এক্স ক্রোমোজোম মেলে তাহলে কি হবে, তাহলে মেয়ে হবে। তাহলে বাবার এই ওয়াই ক্রোমোজোমের উপরেই ভিত্তি করছে ছেলে হবে না মেয়ে হবে, সেই কথাটা এখানটাতে বলছে, এটা লিখতে হবে। আচ্ছা, এরপরে কি আছে, বেটে মটর গাছগুলি সবসময় খাঁটি, উক্তিটির তাৎপর্য লেখো। বেটে মটর গাছগুলি সবসময় খাঁটি। বেটে বৈশিষ্ট্য কেমন বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আর আমরা কি জানি, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তখনই প্রকাশ পায় কোনো একটা জীবের মধ্যে বা উদ্ভিদের মধ্যে যখন কি হয়, যখন ওই বৈশিষ্ট্যটা হোমোজাইগাস অবস্থায় অবস্থান করে। হোমোজাইগাস অবস্থায় অবস্থান করাকে কি বলা হয়, হোমোজাইগাস অবস্থায় অবস্থান করাকে খাঁটি অবস্থান বলা হয়। কারণ কি, হোমোজাইগাস অবস্থায় মানে কি, দুটোই সেম। বেটে মটর গাছেরকে যদি আমরা টি দিয়ে প্রকাশ করি তাহলে কি হবে, এরকমের করে দুটো টি দিয়ে, দুটো ছোট হাতের টি দিয়েই তো আমাদের লিখতে হবে। যদি আমরা একটা বড় টি একটা ছোট টি দিয়ে লিখি, তার মানে কি, এটা কি হয়ে যাবে, লম্বা হয়ে যাবে, তাই তো। তা সেটাই বলছে, এইভাবে লিখতে হবে যে বেটে মটর গাছগুলি সবসময় খাঁটি হয়, কারণ আমরা কি জানি, মটর গাছের বেটে বৈশিষ্ট্যটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তখনই প্রকাশ পায় যখন তারা হোমোজাইগাস অবস্থায় অবস্থান করে। এবং হোমোজাইগাস অবস্থায় অবস্থান করার অর্থ কি, সেটা হলো দুটো অ্যালিল কি হতে হবে, সেম হতে হবে। আর দুটো অ্যালিল যদি সেম হয় তখন সেটা কি হয়ে যাবে, সেটা বিশুদ্ধ বৈশিষ্ট্য হয়ে যাবে, তার জন্য বা খাঁটি বৈশিষ্ট্য হয়ে যাবে। যদি কি হতো, যদি সেম না হতো, একটা বড় হতো একটা ছোট হতো, তাহলে একটা বড় হওয়ার অর্থ কি, একটা অ্যালিল যদি বড় হতো একটা যদি ছোট হতো, বড় হওয়ার অর্থ কি, একটা হলো প্রকট বৈশিষ্ট্য রয়েছে আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য অ্যালিল রয়েছে। তাহলে প্রকট বৈশিষ্ট্যটা যদি থাকে তাহলে এটা তো অলরেডি সাপ্রেস হয়ে যাবে, তাই না। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তো অলরেডি সাপ্রেস হয়ে যাবে, তাহলে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তো আর প্রকাশ পাবে না। কারণ আমরা মেন্ডেলের প্রকটতার সূত্রের থেকেই জেনেছি যে কি হয়, সবসময় কি হয়, F1 জনুতে যদি দুটো, না প্রকট বৈশিষ্ট্য তোদের ওটা বোঝা লাগবে না, ওটার মধ্যে এটা নেই, ঠিক আছে। তাহলে ওইটুকুই তোদের শুধু লিখতে হবে, যেটুকু প্রথমে বলে দিলাম। আচ্ছা, এবারে কি আছে, রুই মাছের জলজ অভিযোজনে পটকার ভূমিকা লেখো। আমরা কি জানি, এর আগের ভিডিওতেও আমি বলে দিয়েছি, রুই মাছের জলজ অভিযোজনে কি থাকে, রুই মাছের পটকা কি দুইখানা প্রকোষ্ঠ যুক্ত, তাই তো। এটা মনে কর রুই মাছের পটকার আগের প্রকোষ্ঠ কি থাকে, এটাকে বলা হয় অগ্রপ্রকোষ্ঠ, এটাকে বলা হয় পশ্চাৎ প্রকোষ্ঠ, এবং অগ্রপ্রকোষ্ঠে একটা গ্রন্থি থাকে, সেটাকে বলা হয় রেড গ্রন্থি। এই রেড গ্রন্থি কি করে, এক ধরনের গ্যাস উৎপন্ন করে, আর এই গ্যাস উৎপন্ন হওয়ার ফলে মাছের কি হয়ে যায়, মাছ হালকা হয়ে যায়, ওর আপেক্ষিক গুরুত্ব কমে যায়, যার কারণে ও কি করে, ভেসে ওঠে। এবং যখন মাছের নিচেই নামার ইচ্ছা হয় বা জলের গভীরে যাওয়ার ইচ্ছা হয়, তখন কি করে, এই দুটো প্রকোষ্ঠের মধ্যে কি আছে, একটা দরজা আছে, এই দরজা খুলে দেয়, আর গ্যাস কি হয়, পশ্চাৎ প্রকোষ্ঠে চলে যায়। এবং পশ্চাৎ প্রকোষ্ঠে কি আছে, রেটিয়া মিরাবিলিয়া, তাই তো, নামক এক ধরনের শিরা রয়েছে, যেটা কি করে, এই গ্যাসকে শোষণ করে নেয়, শোষণ করে নেয়। আর শোষণ করে নিলেই মাছ কি যায়, পটকা চুপসে যায়, এবং মাছের আপেক্ষিক গুরুত্ব বেড়ে যায়, এবং মাছ জলের তলায় নিচেই নেমে যেতে পারে। এইভাবে কি করে, মাছ তার জলের মধ্যে ভেসে ওঠা এবং গভীরে যাওয়া নিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ
জলজ অভিযোজনে মাছের কি রয়েছে, পটকার ভূমিকা রয়েছে। আচ্ছা, আজকের মতো এই পর্যন্তই। আশা করি তোরা সবাই বুঝতে পেরেছিস। তোদের সবাইকে ধন্যবাদ এই পর্যন্ত দেখার জন্য। অল দ্য বেস্ট।